লেখিকা সুপ্রিয়া ঘোষের নিয়ম। আমার দেওরকে পছন্দ তো তোমার? সুচন্দ্রা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে শুধু মৃদু ঘাড় নাড়ল। সৌভিকের বৌদি তন্দ্রা ওর মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, তোমাকেও আমার দেওরের ভারী পছন্দ হয়েছে। আর সত্যি বলতে আমারও। তবে আমার বাড়িতে কিন্তু অনেক কড়া কড়া কিছু নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে মেনে নিতে হবে, বুঝেছ? কথাটা বলে তন্দ্রারা সেদিন সুচন্দ্রাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু সুচন্দ্রার মাথার মধ্যে কথাটা ঘুরপাক খেতে থাকলো। ও মনে মনে ভাবতে লাগলো, কঠোর নিয়ম, নিশ্চয়ই সেই পুরনো দিনের অহেতুক কড়াকড়ি, শাশুড়ি জায়ের শাসন, বাড়ির বাইরে বেরোতে না দেওয়া, ঘরের মধ্যে আটকে রাখা, এই ধরনেরই নিশ্চয়ই কিছু হবে। কথাটা মন থেকে কিছুতেই নামাতে না পেরে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর সৌভিকের সাথে ফোনে কথা শুরু হতেই একদিন সুচন্দ্রা আর থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেলল, আচ্ছা সেদিন তোমার বৌদি বলছিল তোমাদের বাড়িতে নাকি কি সব কড়া নিয়ম আছে, ওগুলো কি খুব ভয়ঙ্কর নাকি? সৌভিক ফোনের ওপাশ থেকে একটু হেসে বলল, সত্যি বলতে আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না, তুমি এলেই বুঝতে পারবে আদৌ তেমন কোনো নিয়ম আছে কিনা। সৌভিকের জবাবে সুচন্দ্রার উদ্বেগ কমল না, বরং রহস্যটা আরও থেকে গেল। দেখতে দেখতে বিয়ের দিনটা চলেই এলো। সকাল থেকে কনের বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, হাঁক ডাক আর ব্যস্ততা। দুপুরের দিকে সৌভিকদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এলো, আর তত্ত্বের সঙ্গে গাড়ি থেকে নামলো তন্দ্রা আরও কয়েকজন। নিয়ম অনুযায়ী আজ সারাদিন কনেকে না খেয়ে থাকতে হয়। সুচন্দ্রাও দধিমঙ্গলের পর উপোস করে বসে আছে। তত্ত্বের ডালাগুলো একের পর এক ঘরে ঢোকানো হচ্ছিল। হঠাৎ সুচন্দ্রার মাসি একটা বড় টিফিন ক্যারিয়ার খুলে চোখ কপালে তুললেন। এমা, এসব কি গো? পাশের পিসিও ছুটে এলেন। কি হয়েছে গো? তত্ত্বে ডাল ভাত আর তরকারি এসেছে, এমন নিয়ম আবার কোথায় থাকে? সব আত্মীয় স্বজন অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তত্ত্বে হলুদ থাকবে, মাছ থাকবে, শাড়ি, প্রসাধন থাকবে, তা না হয়ে একদম গরম গরম ভাত তরকারি। তন্দ্রা মুচকি হেসে সুচন্দ্রার ঘরে ঢুকলো। সুচন্দ্রার শুকনো মুখের দিকে তাকিয়ে ও সঙ্গে করে আনা টিফিন ক্যারিয়ারে ঢাকনাটা খুলে ফেলল। এটা আমাদের বাড়ির প্রথম নিয়ম, বুঝলি? তন্দ্রা সুচন্দ্রার হাতটা চেপে ধরে বলল, আজকের দিনটা তোর জীবনের সবচেয়ে স্পেশাল দিন। সকাল থেকে না খেয়ে থাকলে তোর মুখ শুকিয়ে থাকবে, মেকআপ করার পরেও বাজে লাগবে দেখতে, মিষ্টি খেলে বুক জ্বালা করবে, গা গুলাবে। তাই সোজা হিসেব, আগে পেট পুড়ে ভাত তরকারি খেয়ে নিবি, তারপর গায়ে হলুদে বসবি। তন্দ্রা একটু হেসে যোগ করলো, আর শোন, আমার দেওরও কিন্তু ও বাড়িতে ভরপেট খেয়ে তবেই গায়ে হলুদে বসেছে। সুচন্দ্রা ঠাকুমা লাঠি ঠুকঠুক করে এগিয়ে এলেন, মুখে উদ্বেগের ছাপ। এসব কি বলছো দিদি ভাই? বিয়ের দিন কনের উপোস ভাঙতে নেই, এ যে অলক্ষণ। তন্দ্রা ঠাকুমার কাছে গিয়ে শান্ত গলায় বলল, ঠাকুমা, উপোস করে শরীর খারাপ হলে, এনার্জি কমে গেলে কি বিয়েটা ভালো হবে? আজকের সাজ আর আনন্দটা সুচন্দ্রার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। খালি পেটে কষ্ট পেয়ে স্মৃতি তৈরি করার কোনো মানে হয়? আর সত্যি বলতে ভাত খাওয়ার সাথে সংসার জীবনে সুখী বা অসুখী হওয়ার কোনো সম্পর্ক নেই ঠাকুমা। তন্দ্রা সুচন্দ্রার দিকে ভাত বেড়ে দেওয়া থালাটা এগিয়ে দিল। তুই আগে খেয়ে নে, তারপর নির্ভাবনায় গায়ে হলুদে বসবি। সুচন্দ্রা থালাটার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আহা, এই নিয়মটা যদি সব বাড়িতে থাকতো, কত মেয়ের কষ্ট বেঁচে যেত। সন্ধ্যা গড়িয়ে বিয়ের লগ্ন চলে এলো। সানাইয়ের সুর মন্ত্রোচ্চারণের মাঝে চারপাশ থমথম করছে। এবার এলো কন্যাদানের পালা। সুচন্দ্রার বাবা পিঁড়িতে বসে হাত বাড়াতে যাবেন, অমনি মণ্ডপের পিছন থেকে সৌভিকের মা সুষমা দেবী এগিয়ে এলেন। পুরুত মশাই, একটু থামুন। সুষমা দেবী হাত তুলে বললেন,
সবাই চমকে ওনার দিকে তাকালো। মাফ করবেন, আমাদের বাড়িতে নিয়ম আছে, আমাদের বৌমাদের কন্যাদান হয় না। মণ্ডপ জুড়ে মুহূর্তে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সুচন্দ্রার বাবা অবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। কিন্তু বেয়ান, এ তো যুগ যুগ ধরে চলে আসা নিয়ম। সুষমা দেবী হাসি মুখে বললেন, আমার ঘরের বউ এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে থাকবে, নিজের পরিবার বাড়াবে, তার জন্য তাকে অন্যের হাতে দান করে দিতে হবে কেন? আর দান করে দিলে কি ও বিয়ের পর বাবা মায়ের সাথে সম্পর্ক বাদ দিয়ে দেবে নাকি? ও তো আপনাদের মেয়েই থাকবে। পাশের এক বয়স্ক আত্মীয় মুখ বাঁকিয়ে বলে উঠলেন, নিজের মতো করে সব নিয়ম বানাচ্ছেন দেখছি। তাছাড়া ছেলের বিয়েতে মা আবার আসে নাকি? জানেন না মায়ের বিয়ে দেখা অশুভ? মা দেখলে সুখের বিয়ে হয় না। আরেকজন সুর মেলালেন। সুষমা দেবী একটুও না দমে উত্তর দিলেন, আমার বড় ছেলের বিয়েতেও আমি ছিলাম, আর আমার বড় বৌমারও কন্যাদান হয়নি। উনি পাশে দাঁড়িয়ে থাকা তন্দ্রাকে দেখিয়ে বললেন, ওদের জিজ্ঞেস করে দেখুন তো ওরা সুখী কিনা। তন্দ্রা মিষ্টি হেসে মাথা নেড়ে সায় দিল। পুরোহিত মশাই অগত্যা ঘড়ির দিকে তাকিয়ে বললেন, লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে, কন্যাদান হবে কি হবে না তা আপনারা তাড়াতাড়ি ঠিক করুন। সুচন্দ্রার মা এগিয়ে এসে বললেন, হবে না, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি কন্যাদান হবে না। সুচন্দ্রা ঠাকুমা কপালে হাত দিলেন। এ কি অলক্ষণে কাণ্ড ঘটাচ্ছ বৌমা? নিজের মেয়ের বিয়েতে তুমি এসছো কেন? জানো না মাকে বিয়ে দেখতে নেই? খারাপ নজর লাগবে তো। সুচন্দ্রার মা ঠাকুমার দিকে তাকিয়ে বললেন, মা, আমার চেয়ে বেশি আমার মেয়ের ভালো আর কেউ চাইতে পারবে না, তাই আমার নজরে ওর কোনো ক্ষতি হবে না। অবশেষে সব বাধা কাটিয়ে বিয়েটা সম্পন্ন হলো। পরদিন সকালে কনে বিদায়ের পর সুচন্দ্রা যখন সৌভিকদের বাড়ির দরজায় পৌঁছালো, তখন ওখানকার পরিবেশ একদম অন্যরকম। বড় বউ তন্দ্রা বরণডালা হাতে দরজায় দাঁড়িয়ে হাসছে। সৌভিকের পিসিমা তন্দ্রাকে দেখে বলে উঠলেন, আরে বৌমা, বরণডালাটা তোমার শাশুড়ির হাতে দাও, শাশুড়ি বরণ করবে তো। সুষমা দেবী পেছন থেকে এগিয়ে এসে বললেন, না দিদি, বড় বৌমাই আগে ছোট বউকে বরণ করে ঘরে তুলবে। সংসারে তো ওরাই সারা জীবন মিলেমিশে একসাথে থাকবে, তাই বরণটা ওরাই আগে করুক, আমি করব তবে বড় বৌমার পর। পিসিমা মাথা নেড়ে বিরক্তি প্রকাশ করে বললেন, তোমার সবসময় উল্টো নিয়ম সুষমা, সব কিছু নিজের মতো করে চালাও, কোনো সামাজিক নিয়মের বালাই রাখো না। সুষমা দেবী আলতো হেসে বললেন, যে নিয়ম মানুষকে কষ্ট দেয় আমি সেই নিয়ম মানি না দিদি। যে নিয়ম মানুষকে ভালোবাসতে শেখায় আমি শুধু সেই নিয়মই মানি। তন্দ্রা সুচন্দ্রাকে বরণ করে মিষ্টি খাইয়ে নিয়ে গেল। সুচন্দ্রার হাত ধরে ওর ঘরে নিয়ে যাওয়ার পর তন্দ্রা মুচকি হেসে জিজ্ঞেস করলো, কী রে, কেমন লাগছে আমাদের বাড়ির নিয়ম কানুনের ঠেলা? সুচন্দ্রা তন্দ্রার দিকে তাকিয়ে একটা হালকা নিঃশ্বাস ফেলে হাসলো। এরকম নিয়ম যদি পৃথিবীর সব বাড়িতে থাকতো দিদিভাই, তাহলে কোনো মেয়েরই আর শ্বশুর বাড়িতে আসতে কষ্ট হয় না। তবে আরও অনেক নিয়ম এখনো তোর জানতে বাকি আছে। তন্দ্রা সুচন্দ্রার মুখের দিকে তাকিয়ে একগাল হেসে উঠল। আজ করতে পারছিস? তা বল তো শুনি, তোর কি মনে হচ্ছে? সুচন্দ্রা শাড়ির আঁচলটা হাতে জড়াতে জড়াতে আস্তে করে বলল, এই যেমন ধরো কাল থেকেই তো দেখছি প্রথা ভাঙার খেলা। নিশ্চয়ই এখানে আমাকে মুখ নিচু করে বসে থাকতে হবে না, কিংবা হাজারটা বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়তে হবে না। একদম ঠিক ধরেছিস, কিন্তু আসল চমক তো এখনো বাকি আছে রে ছোট। কথাটা শেষ হতেই দরজায় নক করার শব্দ হলো। সুষমা দেবী দরজার পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকলেন। হাতে 1 কাপ ধোয়া ওঠা চার, 2টো বিস্কুট। সুচন্দ্রা শাশুড়িকে ঘরে ঢুকতে দেখে তড়িঘড়ি খাট থেকে নামতে গেল। সুষমা দেবী এক হাত তুলে ওকে থামিয়ে দিলেন। আরে আরে, একদম উঠবি না, পা দুটো অতক্ষণ বেনারসি শাড়ি আর গয়নার ভার বয়ে ক্লান্ত, চুপটি করে বসে থাক। উনি সুচন্দ্রার হাতে 4 বিস্কুটের কাপটা তুলে দিলেন। সুচন্দ্রা যেন চোখকে বিশ্বাস করতে পারছিল না। সাধারণত নতুন বউ শ্বশুরবাড়িতে পা দেওয়া মাত্রই সবাই আশা করে বউ উঠে শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করবে, অথচ এখানে শাশুড়ি নিজেই চা নিয়ে হাজির। সুচন্দ্রার দ্বিধা দ্বন্দ্ব টের পেয়ে সুষমা দেবী খাটেই ওর পাশে এসে বসলেন। কি রে, ভাবছিস তো শাশুড়ি বৌমাকে চা এনে দিচ্ছে, এটা আবার কেমন নিয়ম? সুচন্দ্রা মাথা নিচু করে ইতস্তত করে বলল, না মানে মা, আপনি কেন কষ্ট করতে গেলেন? কোনো কষ্ট না, সুষমা দেবী বললেন, কাল রাত থেকে তুই এক ফোঁটা ঘুমাতে পারিসনি, বাড়ির লোক ছেড়ে এক অচেনা পরিবেশে এসেছিস, বুকটা ধড়ফড় করছে তো বটেই।
এই সময় এক কাপ গরম চা শরীর আর মন দুটোকেই শান্ত করে। এটা আমাদের বাড়ির 3 নম্বর নিয়ম। ক্লান্ত মানুষকে আগে স্বস্তি দাও, আচার অনুষ্ঠান পরে হলেও চলবে। পিসিমা কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সবটা দেখছিলেন। উনি গজগজ করতে করতে ঘরের ভেতর ঢুকলেন। না সুষমা, তোমার বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। নতুন বউ ঘরে ঢুকলো, কাল বউ ভাত, আর তুমি এখন থেকেই ওকে মাথায় তুলে নাচছ। সুষমা দেবী চায়ের কাপটা টেবিল থেকে সরিয়ে রেখে বললেন, দিদি, বউ ভাতের মানেটা কি বলো তো? বউ এসে সবাইকে রেঁধে খাওয়াবে আর সবাই তার রান্নার বিচার করবে, এটাই তো। কিন্তু আমার কথা হলো যে মেয়েটা সবে কাল রাতে নিজের জন্মভিটে ছেড়ে এলো। সে রান্নাঘরের কোনো বয়ামে নুন আর কোন কৌটায় হলুদ আছে সেটাই জানে না। তাকে প্রথম দিনই রান্নাঘরে ঠেলে দিয়ে পরীক্ষা নেওয়ার কি অর্থ? পিসিমা চোখ কপালে তুললেন। বলো কি, বউ ভাতে বউ ঘি ভাত রান্না করে সকলের পাতে দেবে না? কেন দেবে না? সুষমা দেবী বেশ জোর দিয়ে বললেন, আমি রান্না করে দেব, বৌমা সকলকে পরিবেশন করে দেবে, ব্যাস এটুকুই। কালো সেজেগুজে সবার সাথে গল্প করবে, আত্মীয়দের সাথে আলাপ করবে। ও আমাদের বাড়িতে অতিথি হয়ে আসেনি, বাড়ির সদস্য হতে এসেছে, পরীক্ষা দেওয়ার জন্য তো আসেনি। পিসিমার মুখটা এক লহমায় গম্ভীর হয়ে গেল। তোমার সাথে তর্ক করা বেকার সুষমা। সব শাস্ত্র, সব নিয়ম তুমি নিজের মতো করে বুড়ো আঙুল দেখাচ্ছ। পিসিমা গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তন্দ্রা সুচন্দ্রার দিকে তাকিয়ে চোখ টিপল। দেখলি তো, এটাকে বলে শাশুড়ি মা। সুচন্দ্রা নিজের চোখ দুটো সামলাতে পারছিল না। ওর চোখের কোণে এক ফোঁটা জল জমে উঠেছিল। ও ভাবছিল ওর নিজের মা কত চিন্তায় ছিল যে শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েটা মানিয়ে নিতে পারবে তো, শাশুড়ির কড়া মেজাজ সামলাতে পারবে তো। যদি মা এখন ওর শাশুড়িকে দেখতে পেতেন তবে সব চিন্তা নিমেষেই দূর হয়ে যেত। দুপুর গড়িয়ে বিকেল হতে বাড়িতে আরও আত্মীয় স্বজন আসতে শুরু করলো। পাড়ার কিছু বয়স্ক মহিলা সুচন্দ্রাকে দেখতে সুচন্দ্রার ঘরে এলেন। একজন মাঝবয়সী মহিলা সুচন্দ্রার শাড়ি আর গয়না ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, তা বৌমা, গান টান কিছু জানা আছে নাকি, নাকি শুধু পড়াশোনাই করেছো? সুচন্দ্রা একটু থতমত খেয়ে গেল। না কাকিমা, আমি গান তো তেমন পারি না, তবে আমি একটু ছবি আঁকতে পারি। মহিলাটি মুখ বাঁকালেন। ও মা, গান পারো না? মেয়ে মানুষের একটু গান বাজনা না জানলে হয়? ছবি এঁকে আবার কি হবে? তন্দ্রা ঠিক ওই সময় জল আর মিষ্টির থালা নিয়ে ঘরে ঢুকছিল। কথাটা শুনে তন্দ্রা প্লেটটা রেখে কাকিমার দিকে ফিরে দাঁড়িয়ে বলল, কেন কাকিমা, গান না জানলে কি সংসারের ভাত ফুটবে না? সুচন্দ্রা খুব সুন্দর ছবি আঁকে। আপনারা ওর আঁকা পেন্টিংগুলো দেখলে অবাক হয়ে যাবেন। ও নিজের দক্ষতায় কত বড় প্রতিভার পরিচয় দেয় জানেন? সুষমা দেবীও ঠিক তখন ঘরে ঢুকেছিলেন। উনি এসে সুচন্দ্রার পাশে বসলেন। আর তাছাড়া দিদি, সুষমা দেবী হেসে বললেন, ও চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এটাই ওর সব থেকে বড় পরিচয়। মহিলাটি কিছুটা অপ্রস্তুত হয়ে চুপ হয়ে গেলেন। সন্ধ্যা নামতেই ঘর ফাঁকা হলো। এমন সময় সৌভিক ঘরে ঢুকলো। সুচন্দ্রাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। সৌভিক এসে খাটের পাশে রাখা চেয়ারটায় বসলো। কি গো বৌদি, আর মায়ের কড়া নিয়মের ঠেলায় বেঁচে আছো তো? সুচন্দ্রা মুচকি হেসে সৌভিকের দিকে তাকালো। তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। তোমার বৌদি যখন বলেছিল কড়া নিয়ম, আমি তো ভেবেছিলাম না জানি কি অপেক্ষা করছে। সৌভিক হো হো করে হেসে উঠল। আমি তো আগেই বলেছিলাম আমাদের বাড়িতে নিয়ম মানে অন্য কিছু। মার বৌদি এই বাড়িতে কোনো পুরনো সংস্কার আঁকড়ে ধরে বসে থাকে না। সুচন্দ্রা একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো, আচ্ছা সৌভিক, মা আর বৌদি সত্যি এমন কেন বলো তো? মানে সাধারণত তো শ্বশুর বাড়িতে বউদের ওপর অনেক নিষেধাজ্ঞা থাকে। সৌভিক এক মুহূর্ত চুপ করে সুচন্দ্রার চোখের দিকে তাকালো। তারপর বেশ গম্ভীর গলায় বলল, আসলে মায়ের অতীতটা খুব একটা সহজ ছিল না। বাবা যখন মারা যান আমি তখন খুব ছোট, আর বর্দা মাত্র কলেজে ভর্তি হয়েছে। পিসিমারা আর জেঠুরা মাকে তখন এই সমাজে নানা নিয়মের দোহাই দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল। একাদশী করা, সাদা থান পরা, সব সামাজিক শুভ কাজ থেকে দূরে থাকা, সব নিয়ম জোর করে মায়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। মা তখন বুঝেছিলেন যে নিয়ম মানুষকে সম্মান দেয় না, মানুষের কষ্ট বাড়ায়, সেই নিয়ম ঈশ্বরও চান না। তাই মা সেদিন পণ করেছিলেন ওনার সংসারের বউদের ওপর উনি কখনো কোনো অহেতুক নিয়ম চাপাবেন না। সৌভিকের কথাগুলো শুনে সুচন্দ্রার বুকটা এক অদ্ভুত শ্রদ্ধায় ভরে উঠল। ও বুঝতে পারলো ওর শাশুড়ি মায়ের এই শক্ত মনোভাব আর ভালোবাসার পেছনের মূল কারণটা কি। পরদিন বৌভাতের আয়োজন। সকাল থেকে বাড়ি গমগম করছে আলো আর ফুলের সাজে। সুচন্দ্রার বাপের বাড়ির লোকজনও এসে পৌঁছালো। সুচন্দ্রার বাবা মা বেশ ভয়ে ভয়ে ঢুকেছিলেন। না জানি মেয়ে শ্বশুর বাড়িতে কেমন আছে, কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা। কিন্তু সুচন্দ্রাকে হাসি মুখে ঘুরে বেড়াতে দেখে ওনাদের বুকের ওপর থেকে যেন মস্ত বড় পাথর নেমে গেল।
সুচন্দ্রার মা গোপনে সুচন্দ্রাকে টেনে এনে আড়ালে জিজ্ঞেস করলেন, কি রে মা, সত্যি বল, তোর কোনো কষ্ট হচ্ছে না তো? শাশুড়ি যা কিছু বলছেন না তো? সুচন্দ্রা মায়ের দুটো হাত চেপে ধরে হেসে বলল, মা, তুমি তো আমায় এক শাশুড়ি আর এক দিদিভাইয়ের কাছে পাঠিয়েছো বলে মনে হচ্ছিল, কিন্তু এখানে এসে দেখছি আমি দুটো মা পেয়েছি। কথাটা শুনতে পেয়ে সুষমা দেবী হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে এলেন। কি দিদি, মেয়েকে কি শেখাচ্ছেন এসে শ্বশুরবাড়িতে গিয়ে কেমন করে মানিয়ে নিতে হয়? সুচন্দ্রার মা একটু লজ্জিত হয়ে বললেন, না মানে বেয়ান, আমি বলছিলাম ওকে কিছু শেখাতে হবে না। সুষমা দেবী সুচন্দ্রার মাথায় হাত রেখে বললেন, সুচন্দ্রা যেমন তেমনই থাকবে, ওকে বদলে আমাদের মতো হতে হবে না। ওর নিজের মতো করেই বাড়িটাকে ভালোবাসুক, সেটাই আমাদের পাওনা। আর হ্যাঁ, কাল সকালে কিন্তু সুচন্দ্রা আপনাদের বাড়ি যাবে দিরাগমনের নিয়মে। সুচন্দ্রার বাবা অবাক হয়ে বললেন, কিন্তু আমাদের তো কাল নিয়ম নেই, সে তো পরশু। সুষমা দেবী বললেন, ওই যে বললাম আমাদের বাড়ির নিয়ম আলাদা। মেয়ে বাপের বাড়ি যাবে, তার জন্য আবার কিসের বার তিথি আর নিয়মের অপেক্ষা? নিজের বাড়ি যাওয়ার জন্য কোনো নিয়মের পারমিশন লাগে না দাদা। সুচন্দ্রা দাঁড়িয়ে শাশুড়ির কথাগুলো শুনছিল। ও আড়ালে গিয়ে তন্দ্রার হাতটা চেপে ধরল। দিদি ভাই, এই বাড়িতে আরও অনেক নিয়ম আছে। তন্দ্রা মুচকি হেসে সুচন্দ্রার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, আরও অনেক নিয়ম আছে, যেমন শরীর খারাপ হলে রান্নাঘরে ঢোকা বারণ, নিজের মনের ইচ্ছেগুলো চেপে রাখা বারণ, আর শ্বশুরবাড়িকে অন্য বাড়ি ভেবে পর করে রাখা একদম বারণ। সুচন্দ্রা তন্দ্রাকে শক্ত করে জড়িয়ে ধরল। পরদিন সকাল সকাল সুচন্দ্রার ঘুম ভাঙল। আজ বাপের বাড়ি যাওয়ার কথা। সুচন্দ্রা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো। ও ভেবেছিল বাড়িতে বোধহয় সবাই ঘুমাচ্ছে, কিন্তু রান্নাঘরের দিকে যেতেই দেখতে পেল মা আর দিদিভাই দুজন মিলে চা বানাচ্ছেন আর হাসাহাসি করছেন। সুচন্দ্রাকে দেখে সুষমা দেবী চায়ের ছাঁকনিটা পাশে সরিয়ে রাখলেন। কি রে মা, এত সকালে উঠে পড়লি যে? সুচন্দ্রা মাথার আঁচলটা টেনে নিয়ে একটু হেসে বলল, না মা, ঘুম ভেঙে গেল, আর আজ তো বাড়ি যাব, তাই ভাবলাম। তন্দ্রা চায়ের কাপে চিনি গুলতে গুলতে বলল, তাই ভাবলি সকালে উঠে টুকটাক কাজগুলো সেরে নিবি, তাই তো? ওসব ভাবনাই ভুল। এই বাড়িতে বাপের বাড়ি যাওয়ার দিনে কোনো মেয়ে রান্নাঘরের দিকে ঘেঁষবে না, এটা 4 নম্বর নিয়ম, বুঝলি? সুচন্দ্রা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো। সুষমা দেবী মুচকি হেসে বললেন, বড় বউ একদম ঠিক বলেছে, তুই গিয়ে তৈরি হয়ে নে। তন্দ্রা তোর জন্য গরম গরম লুচি আর আলুর দম বানাচ্ছে। জলখাবার খেয়েই তোকে আর সৌভিকে গাড়ি ডেকেও বাড়ি পাঠিয়ে দেব। সুচন্দ্রা চোখের সামনে নিজের বাপের বাড়ির দৃশ্য ভেসে উঠল। ওর মা আর জেঠিমাদের মুখে কতবার শুনেছে বউদের নাকি বাপের বাড়ি যেতে গেলে শাশুড়ি পা ধরে 100 বার মিনতি করতে হয়, 1000টা বার তিথি মেলাতে হয়, অথচ এই বাড়িতে সবটাই কত সহজ, কত মধুর। দুপুরের দিকে সৌভিকের সাথে সুচন্দ্রা বাপের বাড়ি পৌঁছালো। সুচন্দ্রা ঠাকুমা বিস্ময়ে হয়ে গিয়ে বললেন, এ কি রে দিদি, তোরা চলে এলি? আজ তো তোদের আসার কোনো কথা ছিল না, বউ ভাতের পরের দিনই। সৌভিক হেসে উঠে বলল, ঠাকুমা, মায়ের হুকুম। উনি বললেন আপনাদের মেয়ে কাল থেকে অনেক ধকল সয়েছে, আজ নিজের ঘরে গিয়ে একটু জিরিয়ে আসুক, তাই আর দেরি না করে চলে এলাম। সুচন্দ্রার বাবা সৌভিকের হাত দুটো শক্ত করে ধরে বললেন, কি বলবো বাবা, এমন পরিবার আজকালের দিনে সত্যি দুর্লভ। আমরা তো সারা জীবন এটাই শুনে এসেছি যে মেয়ের বিয়ে দেওয়া মানেই অন্যকে দান করে দেওয়া, তার ওপর নিজের বাবা মায়ের আর কোনো অধিকার থাকে না। কিন্তু তোমাদের বাড়ির মানুষগুলো সেই ভুল ধারণাটা এক নিমেষে ভেঙে দিল। বাপের বাড়িতে 2 দিন যেন পাখির ডানায় ভর দিয়ে কেটে গেল। 3 দিন পর সুচন্দ্রা শ্বশুর বাড়িতে ফিরে এলো। সুচন্দ্রা ঘরে ঢুকতেই দেখতে পেল শাশুড়িমা একটা মোটা খাতা আর পেন নিয়ে বসে কি যেন হিসাব করছেন। সুচন্দ্রা আলতো পায়ে গিয়ে শাশুড়ি পাশে বসলো। মা, কি করছেন? সুষমা দেবী খাতাটা সুচন্দ্রার দিকে এগিয়ে দিয়ে বললেন, আয় চন্দ্রা, ভালোই হলো তুই এসে গেলি। শোন, আগামী মাস থেকে এই ঘরের যাবতীয় টুকটাক কেনাকাটা, দুধের হিসেব আর প্রেসক্রিপশনের ওষুধ আনার দায়িত্ব কিন্তু তোর। সুচন্দ্রা একটু ইতস্তত করে বলল, মা, আমি তো এগুলোর কিছুই জানি না, এত বড় সংসারের হিসেবপত্র আমি সামলাতে পারবো? সুষমা দেবী সুচন্দ্রার হাতের ওপর নিজের হাতটা রাখলেন, গভীর স্নেহে বললেন, শিখে যাবি। তন্দ্রাও তো প্রথম প্রথম কিছুই জানতো না। ও যেমন সংসারটা নিজের হাতে ধরেছে, তোকেও এবার শিখতে হবে। এই সংসারটা শুধু আমার বা তন্দ্রার নয়, এটা তোরও। তোর যে ক্ষমতা আছে, তোর যে অধিকার আছে, সেটাও তোকে চিনে নিতে হবে। বৌমা হয়ে অন্যের আদেশে চলা নয়, এই ঘরের কর্ত্রী হয়ে তোকে দায়িত্ব নিতে হবে। এটা আমাদের ঘরের সবচেয়ে বড় নিয়ম। মেয়েদের শুধু সংসার সামলাতে দেওয়া নয়, সংসারের চাবিকাঠিটা তাদের হাতেই সঁপে দেওয়া। কথাগুলো শুনে সুচন্দ্রার বুকটা এক অনাবিল আনন্দে ভরে উঠল। এই বাড়িতে এসেও কেবল ভালোবাসাই পায়নি, পেয়েছে নিজের আত্মসম্মান আর যোগ্যতা।
প্রমাণ করার সমান অধিকার। সন্ধেবেলা সবাই মিলে ড্রয়িং রুমে চা খেতে বসেছে। সৌভিক, তার বরদা, তন্দ্রা, সুষমা দেবী আর দুটি ছোট বাচ্চা। পুরো ঘরটা এক অদ্ভুত আনন্দ আর কলরবে মুখরিত। সুচন্দ্রা চায়ের ট্রেটা টিপয় রাখতে রাখতে তন্দ্রার পাশে গিয়ে বসলো। তন্দ্রা সুচন্দ্রার কাঁধে ধাক্কা দিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলো, কিরে ছোট, এই বাড়ির করা নিয়মগুলোর স্বাদ পাচ্ছিস তো? এখনো কিন্তু কিছু নিয়ম বাকি। সুচন্দ্রা ঘরের প্রতিটি মানুষের প্রাণখোলা হাসির দিকে তাকালো। শাশুড়ি মায়ের চোখে স্নেহের আলো, বড় জায়ের বোন সুলভ ভালোবাসা আর সৌভিকের ভরসার ছায়া, সবটা যেন একটা সুন্দর ছবির মতো ফুটে উঠেছে। সুচন্দ্রা তন্দ্রার দিকে তাকিয়ে হেসে বলল, দিদি ভাই, এই বাড়িতে আসার আগে আমি ভেবেছিলাম নিয়ম মানেই বোধহয় শিকল, নিয়ম মানেই বোধহয় স্বাধীনতা কেড়ে নেওয়া। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি, নিয়ম যদি মানুষকে বাঁধতে নয় বরং আগলে রাখতে শেখায়, নিয়ম যদি মানুষকে শাসন করতে নয় ভালোবেসে আপন করে নিতে শেখায়, তবে এমন নিয়ম যেন এই পৃথিবীর প্রতিটি মেয়ের জীবনেই নেমে আসে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।